আসসালামু আলাইকুম। আইগ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না নাহিদ খান। ২৪ জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে সত্য প্রকাশের ওপর ছিল অলিখিত নিষেধাজ্ঞা। তবুও সেই শৃঙ্খল আর বুলেটের ভয় উপেক্ষা করেই অকুতভয় সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই তুলে ধরেন রাজপথের রক্তাক্ত সত্য। ইতিহাসের সেই রক্তাক্ত গণ অভ্যুত্থানের ২ বছরেও ফ্রন্ট লাইনে জীবন দেয়া ৫ শহীদ সাংবাদিকের মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। নিভৃতে কাঁদছেন স্বজনেরা। ফাইলবন্দি বিচার প্রক্রিয়া বাধা উপেক্ষা করে সত্য উন্মোচনের সেই রক্তপিচ্ছিল আখ্যান তুলে ধরেছেন নাহিদ প্রিন্স। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার হইতে বাবার সাথে ওই কালকে। আর বাবাকে আমি লাভ ইউ। আমাকে এমন একটা আসনে বসিয়ে দিয়ে গিয়েছে, আমি আসলে না পারি কাঁদতে কাঁদতে ভেঙে যেতে, না পারি শেষ হয়ে যেতে। সন্তানের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে অনেক কষ্টে আমার কান্নাগুলো চাপিয়ে রাখতে হয়। ২০২৪ জুলাই, চারদিকে যখন বুলেটের গর্জন আর ইন্টারনেট ব্ল্যাকআউট, তখন খোদ গণমাধ্যমের অন্দরেই ছিল সত্যকে চেপে রাখতে বাধ্য করার প্রচণ্ড চাপ। কিন্তু সেই চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথের বাস্তবতাকে তুলে এনেছিলেন মাঠ পর্যায়ের সংবাদ যোদ্ধারা, আর সেই মূল্য তারা চুকিয়েছেন নিজের তাজা রক্ত দিয়ে। ১৮ জুলাই যাত্রাবাড়ির রণক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান। খবর সংগ্রহের মাঝপথেই পুলিশের ছোড়া বুলেট কেড়ে নেয় তার প্রাণ। আজ ২ বছর পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারানো বাবা মায়ের চোখে কেবলই শূন্যতা। আমি কেমনে বাঁচবো? আমার তো না খেয়ে মরতে হবে। আমার উপার্জনক্ষম ব্যক্তি, আমার সকল সংসার দেখতো আর কি আমার ওই সন্তান। এখন সে মারা যাওয়ার পরে, তাকে হত্যা করার পরে এখন তো আমি নিরুপায় হয়ে পড়ে আছি। বুকে স্পষ্ট হরফে সাংবাদিক লিখেও সিলেটের রেহাই পাননি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ব্যুরো প্রধান আবু তাহের মোহাম্মদ তুরাব। ১৯ জুলাই নগরের কোটপাড়ায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। মাত্র ৩ মাসের দাম্পত্য জীবন ছিল তুরাবের। তবে ঘটনার ২ বছর পার হলেও এই হত্যা মামলার বিচার পাননি পরিবার। এছাড়াও ৪ আগস্ট সিরাজগঞ্জের প্রদীপ কুমার ভৌমিক এবং ৫ আগস্ট হবিগঞ্জের সোহেল আখঞ্জিও সত্যের বেদিমূলে উৎসর্গ করেন নিজের জীবন। অভূত এক নিয়তি যে সাংবাদিকদের ক্যামেরার ফুটেজ আর সংবাদে তৈরি হলো নয়া বাংলাদেশের ভিত্তি। ২ বছর পরও সেই ৫ সাংবাদিক হত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়া আটকে আছে আইনি মারপ্যাচে। গণমাধ্যমের নীতিগত দেউলিয়াত্ব আর আপোষের দেয়াল ভেঙে যারা জুলাইয়ের মহান অভ্যুত্থানকে ইতিহাসের পাতায় অমর করেছেন, তারাই সবচেয়ে উপেক্ষিত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুন থেকে ব্যবসায়ীরা নিজেদের যে সম্বলটুকু রক্ষা করতে পেরেছিলেন, দীর্ঘ ৮ মাসেও তা পড়ে আছে অযত্ন অবহেলায়। বিমান বাংলাদেশ আর সিভিল এভিয়েশনের রেষারেষিতে কার্গো ভিলেজের সংস্কার কাজ থমকে আছে। ফলে মাসের পর মাস রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার আমদানি পণ্য। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। ১৮ অক্টোবর ২০২৫ এমন বিধ্বংসী আগুনে পুড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্য রাখার গুদামঘর কার্গো ভিলেজ। পাশেই ছিল ফায়ার সার্ভিস স্টেশন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আগুন নেভানোর কাজেও ছিল সমন্বয়হীনতা, যার কারণে দীর্ঘ সময় ধরে জ্বলে আগুন। কোটি কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায় চোখের সামনে। আগুনের লেলিহান শিখা থেকে যে পণ্য রক্ষা করতে পেরেছেন, পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর জন্য আরও পণ্য আমদানি করেছেন, তাও খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে ব্যবসায়ীদের। কারণ দীর্ঘ এই ৮ মাসেও শেড তৈরি কাজে হাত দিতে পারেনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, যার ফলে নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের মূল্যবান পণ্য। খোলা আকাশের নিচে কিন্তু পণ্যটা রাখা হয়, যেটা রাখা হতো গোডাউনের মধ্যে। বৃষ্টি হলে এমনকি রানওয়ের নিচ থেকে ওই যে পিসের নিচ থেকে পানি উঠেও অনেক সময় পানি বেশি ফ্লো হলে
ভিজে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন 4 থেকে 5টি চার্টার কার্গো ফ্লাইট ও 40 থেকে 45টি নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটে 500 টন পণ্য আসে, যার বেশিরভাগ পণ্য এখন বৃষ্টিতে ভিজছে। অথচ এসব মালামাল রাখার কথা কার্গো গোডাউনে। কার্গো শেডে পণ্য রক্ষণাবেক্ষণ করতে না পারার জন্য বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে দুষছেন ব্যবসায়ীরা। যে 1 বছরে কার গাফিলতির জন্য, বিমান না সিভিল এভিয়েশনের কার গাফিলতির জন্য এখনও এই শেডটা চালু হলো না। শেডটা চালু না হওয়ার জন্য প্রতিদিন যে কোটি কোটি টাকার পণ্য ড্যামারেজ নষ্ট হচ্ছে, এই দায় ডাকার। অভিযোগের বিষয়ে মুখ খুলতে নারাজ বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। তবে সিভিল এভিয়েশনের দাবি পর্যাপ্ত জায়গার অভাবে শেড নির্মাণ হচ্ছে না। বিমান তো কাজ ছাড়া থাকতে পারবে না, বিমান নামবে দিতেই হবে। কাস্টমসে ডেকে বললাম, কাস্টমস বললো স্যার আমরা 24 ঘন্টা কাজ করব, বাট আমি ক্লিয়ার করে দিলাম আইটেমটা তো নিয়ে যেতে হবে, সিএনএফ এজেন্ট নেবে না। তবে সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন দায় এড়ানোর সুযোগ নেই সিভিল এভিয়েশন কিংবা বিমান কর্তৃপক্ষের। দিকে যেমন সিভিল এভিয়েশনকে দায় নিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করার দায়িত্ব সিভিল এভিয়েশন, তাদেরকে ডেফিনেটলি তাদের দায় আছে। বিমানের একটা দায়িত্ব এখানে রয়ে গেছে, তারা তো দায় এড়াতে পারবে না। বিকজ দ্রুত সময়ে শেড স্থাপন না করলে দীর্ঘমেয়াদী আমদানি রপ্তানি হুমকির মুখে পড়ার শঙ্কা তাদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর ফুটবল। স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের সপ্তাহখানেক পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। গত কয়েকদিনে চারপাশ থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছেন সেজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই খোলা চিঠিতে। এ সময় সপ্তাহ জুড়ে মিশ্র অনুভূতির কথা তুলে ধরেন স্কালোনি। ফাইনালের পর কঠিন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে স্কালোনি বলেন, যারা আমাদের চেনেই না তাদের কঠিন সমালোচনা ও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, কোচিং স্টাফ থেকে খেলোয়াড়রা স্কালোনির সবচেয়ে বড় শক্তি, সে বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।